এই এক্সপ্লোরেটরি এক্সপ্লেনারে স্বাগত। আজ আমরা প্যানক্রিয়াটিক নিওপ্লাজমের ক্লিনিক্যাল এবং সার্জিক্যাল ম্যানেজমেন্টের একদম গভীরে প্রবেশ করতে যাচ্ছি। যারা এই ফিল্ডের সাথে যুক্ত তাদের জন্য এটি একটি কম্প্রিহেন্সিভ পিএইচডি লেভেল অ্যানালিসিস হতে চলেছে। প্যানক্রিয়াসের এক্সোক্রাইন এবং অ্যান্ডোক্রাইন টিউমারের প্যাথোলজি থেকে শুরু করে এর জটিল সার্জিক্যাল অ্যালগোরিদম পর্যন্ত সবকিছুই আজ আমরা নিখুঁতভাবে ডিকোড করব। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের এই পুরো আলোচনাটি মূলত ৬টি ধাপে এগোবে: ইটিওলজি ও প্যাথোলজি, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, সার্জিক্যাল অ্যালগোরিদম, অপারেটিভ ইন্টারভেনশন, প্যাথোলজিক্যাল ভ্যারিয়েশনস এবং শেষে থাকবে একটি কুইক হাই ইল্ড সিনথেসিস। সেকশন 1, ইটিওলজি অ্যান্ড প্যাথোলজি। প্যানক্রিয়াটিক নিওপ্লাজম নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আসে প্যানক্রিয়াটিক ডাক্টাল অ্যাডেনোকার্সিনোমা বা পিডিএসি এর কথা। ক্লিনিক্যালি এটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ। সহজ কথায়, প্যানক্রিয়াসের ডাক্টাল এপিথেলিয়াম থেকে এর উৎপত্তি, আর প্যানক্রিয়াসের সমস্ত কার্সিনোমার মধ্যে এটি সবচেয়ে কমন। এখন প্রশ্ন হল, এর রিস্ক ফ্যাক্টরগুলো কি কি? ধূমপান, ওবিসিটি বা স্থূলতা, অ্যালকোহল, ডায়াবেটিস মেলাইটাস এবং আফ্রিকান আমেরিকান এথনিসিটি, এগুলো তো আছেই। তবে ক্রনিক এবং হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস এখানে মারাত্মক একটি ফ্যাক্টর। বিশেষ করে PRSS1 মিউটেশনের কারণে ঘটা হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস এবং SPINK1 মিউটেশনের কারণে হওয়া ট্রপিক্যাল ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস। জেনেটিক সিন্ড্রোমের দিকে যদি তাকাই, STK11 মিউটেশনের ফলে হওয়া পিউটজেস-জেগার সিন্ড্রোম ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এর পাশাপাশি FMMM, সিস্টিক ফাইব্রোসিস, BRCA2 মিউটেশন, এখানে একটি বিষয় খেয়াল রাখা জরুরি, এটি কিন্তু BRCA1-এর চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ, এবং লিঞ্চ ও FAP সিন্ড্রোমও এই ঝুঁকির তালিকায় একদম উপরের দিকে থাকে। মলিকিউলার প্যাথোজেনেসিসের ক্ষেত্রে PDSC এর ডেভেলপমেন্ট কোলোরেক্টাল ক্যান্সারের অ্যাডেনোমা কার্সিনোমা সিকোয়েন্সের মতোই একটি সুনির্দিষ্ট পথে এগোয়। প্রক্রিয়াটি শুরু হয় প্যানআইএন বা প্যানক্রিয়াটিক ইন্ট্রাএপিথিলিয়াল নিওপ্লাসিয়া নামক একটি ইনসিটু প্রিকারসার লেশন দিয়ে। এরপর ঘটে KRAS মিউটেশন, যা মূলত এখানকার ফার্স্ট হিট বা প্রথম ধাক্কা। এরপর ইন্টারমিডিয়েট ইভেন্ট হিসেবে আসে CDKN2A অল্টারেশন, আর একদম শেষে ঘটে P53 মিউটেশন, যাকে আমরা বলতে পারি ফাইনাল হিট, যা কার্সিনোমা হওয়াটা নিশ্চিত করে। সেকশন 2, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অ্যান্ড ইভ্যালুয়েশন। মাইক্রোস্কোপিক প্যাথোলজি তো দেখলাম, এবার ম্যাক্রোস্কোপিক প্রেজেন্টেশন বা বাহ্যিক লক্ষণগুলো নিয়ে কথা বলা যাক। পেরিঅ্যাম্পুলারি ক্যান্সারগুলো সাধারণত অ্যাম্পুলারি ওপেনিংয়ের 2 সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে। হেড অফ প্যানক্রিয়াসের কার্সিনোমার ক্ষেত্রে রোগীরা সাধারণত প্রোগ্রেসিভ অবস্ট্রাকটিভ জন্ডিস বা সার্জিক্যাল জন্ডিস নিয়ে আসে। কিন্তু অ্যাম্পুলারি কার্সিনোমার প্রেজেন্টেশনটা বেশ অদ্ভুত। এখানে জন্ডিস বাড়ে আর কমে, যাকে বলে ওয়্যাক্সিং অ্যান্ড ওয়েনিং জন্ডিস, আর সাথে থাকে মেলেনা। কারণ টিউমারটি ফ্রায়েবল হওয়ায় মাঝে মধ্যে এর অংশ খসে পড়ে, ফলে সাময়িকভাবে অবস্ট্রাকশন কমে যায় এবং ব্লিডিং হয়। অন্যদিকে ডিওডেনাল অ্যাডিনোকার্সিনোমা প্রেজেন্ট করে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন নিয়ে, আর এর সাথেই রয়েছে ডিস্টাল CBD কোলাঞ্জিওকার্সিনোমা। এই 4টি ক্যান্সারকে একসাথে ক্লাসিফাই করা হয় কারণ এদের প্রেজেন্টেশন, ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্ট অনেকটাই একরকম। এই পর্যায়ে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের একটি ক্লাসিক ভিত্তিপ্রস্তর মনে করা যেতে পারে কোরভয়েসিয়ার্স ল বা কোরভয়েসিয়ার্স ল। এই আইন বলছে, অবস্ট্রাকটিভ জন্ডিস এবং প্যালপেবল গলব্লাডার থাকা কোনো রোগীর ক্ষেত্রে এর পেছনের কারণ হিসাবে গলস্টোন থাকার সম্ভাবনা খুবই কম। এর প্যাথোফিজিওলজিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ম্যালিগনেন্ট ডিস্টাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে ব্লকেজটা খুব ধীরে ধীরে হয়, ফলে বিলিয়ারি ট্রি প্রসারিত হওয়ার সময় পায় এবং গলব্লাডার ফুলে ওঠে, যা বাইরে থেকেই পালপেট করা যায়। কিন্তু গলস্টোন ডিজিজের ক্ষেত্রে বারবার ইনফ্লেমেশনের কারণে গলব্লাডারে ফাইব্রোসিস হয়ে তা সংকুচিত হয়ে যায়, ফলে তা সেভাবে প্রসারিত হতে পারে না। তবে মেডিসিন বা সার্জারির কোনো নিয়মিত আর 100% নিশ্চিদ্র নয়, তাই না? কোরভয়েসিয়ার্স লয়েরও বেশ কিছু সুনির্দিষ্ট ব্যতিক্রম রয়েছে। প্রথমত, প্রাইমারি CBD স্টোন। দ্বিতীয়ত, ডাবল ইম্প্যাকশন অফ স্টোনস। এখানে ব্যাপারটা হলো, একটি স্টোন নেকে আটকে মিউকোসিল তৈরি করে আর অন্য একটি স্টোন CBDতে আটকে জন্ডিস তৈরি করে। তৃতীয় ব্যতিক্রমটি হল ওরিয়েন্টাল কোল্যাঞ্জিওহেপাটাইটিস, যা মূলত চাইনিজ লিভার ফ্লুক ইনফেকশনের কারণে হয়। এবং চতুর্থত, মিরজিস সিন্ড্রোম। যে কোনো ক্লিনিশিয়ানের জন্যই এই 4টি ব্যতিক্রম একদম মুখস্থ থাকা অপরিহার্য। ডায়াগনস্টিক ওয়ার্কআপের দিকে যদি নজর দিই, CECT অ্যাবডোমেন হলো এখানকার ইনভেস্টিগেশন অফ চয়েস। ডায়াগনোসিস এবং স্টেজিং নির্ধারণে এটি সেন্ট্রাল রোল প্লে করে। আর যদি টিস্যু ডায়াগনোসিসের প্রয়োজন পড়েই যায়, সেক্ষেত্রে ট্রান্সগ্যাস্ট্রিক EUS গাইডেড FNAC হল সেরা উপায়। CA99 মার্কারটি প্রগনোসিস বুঝতে এবং স্টেজিং ল্যাপারোস্কোপির সিদ্ধান্ত নিতে দারুণ সাহায্য করে। রেডিওলজিক্যাল সাইনগুলোর মধ্যে ডিওডেনোগ্রাফিতে ফ্রস্টবগ রিভার্স 3 সাইন,
প্লেন এক্স-রেতে ডিওডেনাল লুপের প্রসারণ এবং এমআরসিপি বা ইআরসিপিতে ক্লাসিক ডাবল ডাক্ট সাইন, যেখানে সিবিডি এবং প্যানক্রিয়াটিক ডাক্ট দুটোই একসাথে প্রসারিত অবস্থায় দেখা যায়, এগুলো খুবই সিগনিফিক্যান্ট। Section 3 Surgical Algorithm and Staging. এই অ্যানালাইসিসের সবচেয়ে জটিল এবং ক্রিটিক্যাল অংশে আমরা চলে এসেছি, টিউমার স্টেজিং এবং অপারেটিবিলিটি। কঠোর টিএনএম স্টেজিং প্যারামিটার অনুযায়ী T1 হল 2 সেন্টিমিটার বা তার চেয়ে ছোট টিউমার, T2 হল 2 থেকে 4 সেন্টিমিটার, T3 হল 4 সেন্টিমিটারের বড় এবং T4 হল যখন টিউমারটি সরাসরি আশপাশের স্ট্রাকচারগুলোকে ইনভলভ করে ফেলে। মেটাস্ট্যাসিস বা M1 এর ক্ষেত্রে লিভার হলো সবচেয়ে কমন সাইট। এখানে একটি বিষয় মাথায় রাখা জরুরি, সাধারণ ইমেজিংয়ে অনেক সময় পেরিটোনিয়াল মেটাস্টেসিস ধরা পড়ে না, তাই যদি পেরিটোনিয়াল বিস্তারের একটুও সন্দেহ থাকে তবে ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি মাস্ট, এটাই তখন ইনভেস্টিগেশন অফ চয়েস। তাহলে সার্জারির সিদ্ধান্ত কিভাবে নেওয়া হবে? এর উত্তর লুকিয়ে আছে ভ্যাসকুলার ইনভলভমেন্টের ওপর, যা মূলত ভার্ডিচারি এবং ক্যাটস ক্রাইটেরিয়া দিয়ে ম্যাপ করা হয়। রিসেক্টেবল বা অপসারণযোগ্য স্টেজে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি বা এসএমএ এবং সিলিয়াক অ্যাক্সিসে কোনো ভ্যাসকুলার ইনভলভমেন্ট থাকে না। বর্ডারলাইন স্টেজে 180 ডিগ্রির কম এসএমএ অ্যাবাটমেন্ট, সিলিয়াক বা কমন হেপাটিক আর্টারি অ্যাবাটমেন্ট অথবা শর্ট সেগমেন্ট এসএমভি পিভি অক্লুশন থাকে। আর আনরিসেক্টেবল স্টেজে 180 ডিগ্রির বেশি এনকেসমেন্ট, এক্সটেন্সিভ অক্লুশন, ম্যালিগন্যান্ট অ্যাসাইটিস বা মেটাস্টেসিস দেখা যায়। এই শেষ পর্যায়ে আসলে ম্যানেজমেন্ট মূলত প্যালিয়েটিভ হয়ে দাঁড়ায়। সেকশন 4 অপারেটিভ ইন্টারভেনশন। স্টেজিং আর অ্যালগোরিদম তো বুঝলাম, এবার চলুন ভার্চুয়ালি অপারেশন থিয়েটারে ঢোকা যাক। হেড অফ প্যানক্রিয়াস এবং পেরিঅ্যাম্পুলারি টিউমারের গোল্ড স্ট্যান্ডার্ড অপারেশন হলো প্যানক্রিয়াটিকোডিওডেনেক্টমি, যাকে আমরা হুইপল সার্জারি হিসেবে চিনি। এর শুরুটা হয় শেভরন বা রুফটপ ইনসিশন দিয়ে। এরপর ধাপে ধাপে কোলিসিস্টেক্টমি, সিবিডি ট্রান্সেকশন, গ্যাস্ট্রিক বা পাইলোরাস ট্রান্সেকশন, প্যানক্রিয়াটিক ট্রান্সেকশন এবং সবশেষে ডিওডেনাল রিসেকশন করা হয়। এই পুরো অপারেশনের সবচেয়ে ক্রিটিক্যাল এবং ডেলিকেট অংশ হল প্যানক্রিয়াস এবং মেজেন্টেরিক ভেসেলগুলোর মাঝের প্লেনটি ঠিকঠাকভাবে সেপারেট করা। সার্জনদের ভাষায় একে বলা হয় টানেল অফ লাভ। একটি সেফ রিসেকশনের জন্য এই প্লেনটি একদম নিখুঁতভাবে প্রিজার্ভ করা অত্যন্ত জরুরি। রিসেকশন শেষ হওয়ার পরপরই শুরু হয় পুনর্গঠন বা ট্রাইপার্টাইট রিকনস্ট্রাকশনের কাজ। এটি মূলত 3টি ধাপে করা হয়। প্রথমে হেপাটিকোজেনোনোস্টমি বা কোলিডোকোজেনোনোস্টমি, দ্বিতীয় ধাপে গ্যাস্ট্রোজেনোনোস্টমি এবং একদম শেষে প্যানক্রিয়াটিকোজেনোনোস্টমি। অ্যানাটমিক্যাল ধারাবাহিকতা বজায় রাখার জন্য ঠিক এই ক্রমান্বয়টি অনুসরণ করা একেবারে বাধ্যতামূলক। যে কোনো মেজর সার্জারির মতো উইপ্লো পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হতে পারে। সবচেয়ে কমন কমপ্লিকেশনটি হল ডিলেড গ্যাস্ট্রিক এমটিইং, এরপর হেমোরেজ এবং প্যানক্রিয়াটিক ফিস্টুলার ঝুঁকি থাকে। ফিস্টুলা সাধারণত অপারেশনের 2 বা 3 দিন পর দেখা যায়, যেখানে ড্রেন দিয়ে অ্যামাইলেজ সমৃদ্ধ ঘোলাটে ফ্লুইড বের হতে থাকে। এর ম্যানেজমেন্টে সাধারণত অক্ট্রিওটাইড বেশ ভালো কাজ করে, কিন্তু সার্জনদের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হল অ্যানাস্টোমোটিক লিক উইথ সেপসিস। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এই সার্জারির পর মর্টালিটি বা মৃত্যুর সবচেয়ে প্রধান কারণ কিন্তু এটিই। আর যেসব কেস আনরিসেক্টেবল বা বোর্ডারলাইন, সেখানে প্যালিয়েশন এবং কেমোথেরাপির গুরুত্ব অনেক। বোর্ডারলাইন স্টেজে নিউ অ্যাডজুভেন্ট থেরাপি দেওয়া হয়। সিস্টেমিক কেমোথেরাপির জন্য ফলফেরেনক্স বা জেমসিটাবিন প্লাস ক্যাপাসিটাবিন রেজিমেন বেশ পপুলার। জন্ডিস দূর করার জন্য ইআরসিপি বা পিটিবিডি স্টেন্টিং ধরা হয়। আর যদি সার্জিক্যাল প্যালিয়েশনে যেতেই হয়, তখন সার্জিক্যাল ট্রিপল বাইপাস করা হয়। এর উপাদানগুলো হল হেপাটিকোজুজিনোস্টমি, গ্যাস্ট্রোজুজিনোস্টমি এবং জুজিনোজুজিনোস্টমি। পাশাপাশি রোগীদের সিভিয়ার পেইন কমানোর জন্য সেলিয়াক গ্যাংলিয়ন ব্লক বেশ কার্যকর একটি পদ্ধতি। সেকশন 5 প্যাথোলজিক্যাল ভেরিয়েশনস। এতক্ষণ এক্সোক্রাইন টিউমার নিয়ে অনেক কথা হলো, এবার ফোকাসটা একটু প্যানক্রিয়াটিক এন্ডোক্রাইন টিউমারগুলোর দিকে ঘোরানো যাক। ইনসুলিনোমা হলো সবচেয়ে কমন এন্ডোক্রাইন টিউমার, যা হুইপল স্ট্রায়ার দিয়ে প্রেজেন্ট করে। গ্যাস্ট্রিনোমা মূলত MEN1 সিন্ড্রোমের সাথে যুক্ত এবং এটি সাধারণত প্যাসারো ট্রায়াঙ্গেলে বা প্যাসারোস ট্রায়াঙ্গেলে খুঁজে পাওয়া যায়। গ্লুকাগোনোমার প্রেজেন্টেশন মনে রাখার সহজ উপায় হল ক্লাসিক চারটি ডি: ডায়াবেটিস, ডার্মাটাইটিস, ডিভিটি এবং ডিপ্রেশন। ভিআইপিওমা বা ভিআইপিওমা সৃষ্টি করে ওয়াটার্স ডায়রিয়া সিন্ড্রোম। সোম্যাটোস্ট্যাটিনোমা থেকে স্টিয়াটোরিয়া এবং কলিথিথিওসিস হয়। আর যেসব টিউমার নন ফাংশনাল, সেগুলোকে ক্রোমোগ্রানিন বা সিনাপ্টোফাইসিনের মতো মার্কার দিয়ে শনাক্ত করা হয়। সিস্টিক নিওপ্লাজমের ক্ষেত্রে সিরাস এবং মিউসিনাস ভ্যারিয়েন্টকে ইমেজিংয়ের মাধ্যমে আলাদা করাটা খুব জরুরি। সিরাস সিস্টিক নিওপ্লাজম সাধারণত প্যানক্রিয়াজের হেডে হয়, বয়স্কদের ক্ষেত্রে দেশি দেখা যায়। এতে গ্লাইকোজেন থাকে প্রচুর, CEA লেভেল নর্মাল থাকে, আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল
ইমেজিংয়ে এর একটি সুন্দর সানবার্স্ট বা সূর্যের ছটার মতো অ্যাপিয়ারেন্স দেখা যায়। অন্যদিকে মিউসিনাস ভ্যারিয়েন্ট সাধারণত বডি বা টেইলে হয়, প্রিমেনোপজাল মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এতে ওভেরিয়ান স্ট্রোমা থাকে আর সিইএ লেভেলও হাই থাকে। ইমেজিংয়ে দেখা যায় এগশেল বা ডিমের খোসার মতো ক্যালসিফিকেশন। এরপর রয়েছে ইন্ট্রাডাক্টাল প্যাপিলারি মিউসিনাস নিওপ্লাজম বা আইপিএমএন। এর ডায়াগনোসিসে আমরা দেখি ক্লাসিক ওহাশি ট্রায়াড বা ওহাশি ট্রায়াড, প্রসারিত ডাক্ট, ফিশ মাউথ অ্যাম্পুলা এবং অ্যাম্পুলারি ওপেনিং দিয়ে মিউসিন এক্সট্রুশন বা বেরিয়ে আসা। অন্যদিকে সলিড সিউডোপ্যাপিলারি টিউমার, যাকে গ্রুবার ফ্রান্স টিউমারও বলা হয়, এটি সাধারণত অল্পবয়সী নারীদের মধ্যে বেশি দেখা যায় এবং এটি সুনির্দিষ্টভাবে বিটা ক্যাটেনিন মিউটেশনের সাথে একদম সরাসরি যুক্ত। সেকশন 6 হাই yield সিনথেসিস। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যা যা আলোচনা হলো তার উপর ভিত্তি করে কিছু কুইক রিভিশন পাল বা হাই ইল্ড ফ্যাক্টস এক নজরে দেখে নেওয়া যাক। পিডিয়া থেকে এরাস হলো ফার্স্ট হিট, P53 ফাইনাল হিট। অ্যাম্পুলারি কার্সিনোমার ক্লাসিক সাইন হলো ওয়্যাক্সিং উইনিং জন্ডিস। হুইপল সার্জারি সবচেয়ে মারাত্মক কমপ্লিকেশন হলো অ্যানাস্টোমোটিক লিক। MEN1 এর সবচেয়ে কমন এন্ডোক্রাইন টিউমার হলো গ্যাস্ট্রিনোমা। ভিআইপি বা মানে WDHA সিন্ড্রোম, আর ফিশমাউথ অ্যাম্পুলা মানে IPMN। আজকের এই পুরো অ্যানালিসিসে আমরা জটিল সার্জারি, প্যাথোলজি আর জেনেটিক্স নিয়ে কথা বললাম, কিন্তু দিন শেষে একটা গভীর চিন্তার জায়গা থেকে যায়। আধুনিক সার্জারি এবং মলিকুলার থেরাপির যত উন্নতি হোক না কেন, টিউমারে প্যাথোলজিক্যাল স্টেজিংই কিন্তু এখনও একজন রোগীর সার্ভাইভালের চূড়ান্ত নির্ধারক। টেকনোলজির এই চরম উৎকর্ষের যুগে এসেও প্যাথোলজির এই রূঢ় সত্যকে কি আদৌ কখনো পরাস্ত করা সম্ভব, ভাবার মতো একটি বিষয়। আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।